হ্যালো ভিউয়ার্স, আমি আশা করি আপনারা সবাই আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। ইতিপূর্বে আমি রুলস অফ টেন্সের উপর কিছু ক্লাস নিয়েছি। আপনারা যারা দেখেছেন ঠিকই আছে, আর যারা দেখেননি তারা সেগুলা দেখার জন্য আমার অনুরোধ থাকবে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন, তখন আমরা উৎসাহিত হব। আজকের আমার টপিক হলো ভয়েস। ভয়েস শব্দের সাধারণ অর্থ আমরা জানি বাচ্য, আমরা অনেকে অর্থটা জানি বাচ্য। হোয়াট ইজ মেন্ট বাই দিস টার্ম ভয়েস, আর হোয়াট ইজ ভয়েস, হোয়াট ডু ইউ মিন বাই ভয়েস, তার প্রকৃত ডেফিনেশনটা কি সেটা বোঝার জন্য আমি এখানে দুটো এক্সাম্পল লিখেছি। একটা হলো হি কিল্ড এ স্নেক, এটা থেকে আমি করেছি a snake was killed by him। একটা এক্সাম্পল লিখেছি I have done the work, সেটা থেকে আমি লিখেছি the work has been done by me। তো আমার যে প্রথম বাক্য he killed a snake, এই বাক্যের অর্থটা কি? সে একটি সাপ মেরেছিল। সে মেরেছিল, কি মেরেছিল? একটা সাপ মেরেছিল। আর এখানে এই a snake was killed by him, এটার অর্থ কি? যে একটা সাপ তাহার দ্বারা মারা হয়েছিল। যেমন পরে বাক্য I have done the work, I have done the work, এই বাক্যের অর্থ কি? আমি একটি কাজ করেছি। আর এখান থেকে আমি যে বাক্যটা পেয়েছি the work has been done by me, কাজটা আমার দ্বারা করা হয়েছিল। এখানে যে আমি দুটা এক্সাম্পল লিখেছি, আপনারা বোঝার চেষ্টা করবেন। সে একটি সাপ মেরেছিল এবং তাহার দ্বারা একটি সাপ মারা হয়েছিল। এখানে কর্তাকে সে, কর্তার ভূমিকাটা সরাসরি, কর্তার ভূমিকাটা সক্রিয়, সে সরাসরি কাজটা করেছে। কিন্তু এখানে মানে কর্তা বাই হিম, তাহার দ্বারা, কর্তার ভূমিকাটা নিষ্ক্রিয়, কাজের উপর গুরুত্ব এসেছে। তাহার দ্বারা, কর্তার ধারা বায়া মাধ্যম হিসাবে এসেছে। ঠিক তদ্রূপ এই বাক্যে আমি একটি কাজ করিয়াছি, এখানে আমার ভূমিকা, আমি কর্তা, আমার ভূমিকা সক্রিয়। আর এই বাক্যে কাজটি আমার দ্বারা করা হয়েছে, এখন আমি যে কর্তা, আমি নিষ্ক্রিয় হয়েছে, আমার ভূমিকাটা নিষ্ক্রিয়, কাজের উপর গুরুত্ব এসেছে। তো এইভাবে ইংরেজিতে কর্তার সক্রিয়তা বা নিষ্ক্রিয়তা অনুসারে বাক্যকে প্রকাশ করার ধরন বা মাধ্যমকে ভয়েস বলে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারে আমার প্রশ্ন হলো যে ইংরেজিতে সব বাক্যের ভয়েস চেঞ্জ হয় কি? সব বাক্যকে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে নিতে পারি কি? আমার উত্তর হলো সাধারণত সব বাক্যের ভয়েস চেঞ্জ হয় না। তাহলে পরের প্রশ্ন অটোমেটিক এসে যায়, কিরকম বাক্যের ভয়েস চেঞ্জ হয়? ট্রানজিটিভ বার বিশিষ্ট বাক্যের ভয়েস চেঞ্জ হয়। ট্রানজিটিভ বার মানে সকর্মক ক্রিয়া বিশিষ্ট বাক্যের ভয়েস চেঞ্জ হয়। তো আপনারা নিশ্চয় জানেন ট্রানজিটিভ বার কাকে করে, কাকে বলে। যেমন বারকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়েছে, আমি এখানে লিখেছি বার সাধারণত দুই ভাগে ভাগ করা হয়েছে, ট্রানজিটিভ বার আর ইনট্রানজিটিভ বার। ট্রানজিটিভ বার মানে সকর্মক ক্রিয়া, ইনট্রানজিটিভ বার মানে অকর্মক ক্রিয়া। এখন সকর্মক ক্রিয়া মানে কি? যে সকল বাক্যে ক্রিয়ার পরে অবজেক্ট থাকে, অর্থাৎ ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, এই সকল বাক্যের ভাগকে ট্রানজিটিভ বার বলে। যেমন আমি এখানে একটা এক্সাম্পল লিখেছি উই ইট রাইস, এখানে সাবজেক্ট হলো উই, ভার্ব হলো উই মানে আমরা, ভার্ব হলো ইট,
তার মানে হলো খাই, আমরা খাই। কি খাই? ভাত খাই, রাইস। সুতরাং এখানে আমি ক্রিয়াকে কি কি প্রশ্ন করলে উত্তর এসেছে রাইস, ভাত। সুতরাং এই ভাতটি হলো, এই এখানে আমি লিখেছি ইট ভাতটি হলো ট্রান্সিটিভ ভার্ব, এবং এই বাক্যটি হলো ট্রান্সিটিভ ভার্ব বিশিষ্ট বাক্য। আবার আমি আরেকটা বাক্য লিখেছি উই রান, উই রান, উই সাবজেক্ট, রান ভার্ব, আমরা দৌড়াই। কি দৌড়াই? তার কোনো উত্তর নেই। কাকে দৌড়াই? সেটার কোনো উত্তর নেই। সুতরাং এখানে আমি লিখেছি রান ভার্বটি হলো ইনট্রান্সিটিভ ভার্ব। এইভাবে যেমন উই স্লিপ, আমরা ঘুমাই, এখানে স্লিপ ইনট্রান্সিটিভ ভার্ব, কারণ তারপরে কোনো অবজেক্ট নেই। কিন্তু এখানে আমরা যেমন উই সি দ্য মুন, আমরা দেখি। কি দেখি? চন্দ্র দেখি। সুতরাং এখানে সি ভার্বটা কি? সেটা হলো ট্রান্সিটিভ ভার্ব। তাহলে যে আমি বলেছিলাম, আমি এখান থেকে কি পেলাম? যে ট্রান্সিটিভ ভার্ব বিশিষ্ট বাক্যের ভয়েস চেঞ্জ হয়, ইনট্রান্সিটিভ ভার্ব বিশিষ্ট বাক্যের সাধারণত ভয়েস চেঞ্জ হয় না। এখানে আমি এই ট্রান্সিটিভ ভার্ব বিশিষ্ট বাক্য লিখেছি উই ইট রাইস। এবারে এই যে ভয়েস যে দু ধরনের আছে, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। এখন যখন আমি ট্রান্সিটিভ ভার্ব বিশিষ্ট একটা বাক্য পেলাম, ওকে কিভাবে আমি প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব? তো সুতরাং যে আমি প্রথমে বলবো যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে মানে বর্ণনামূলক বাক্যের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস থেকে কিভাবে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করা হয়, হ্যাঁ, তার কিছু নিয়ম আছে, সেগুলো আমি বলবো। সাধারণত আমি এখানে বাক্যটি লিখেছি উই ইট রাইস, সেটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, বর্ণনামূলক বাক্য। এটাকে আমি প্যাসিভ ভয়েসে নেওয়ার সময় আমাদেরকে 5টি কাজ করতে হয়। সাধারণত কয়টি কাজ? 5টি কাজ করতে হয়। তো সর্বপ্রথম কাজ হলো, আমি এখানে লিখেছি অ্যাক্টিভ আর এখানে নিচে প্যাসিভ। তো এখানে উই ইট রাইস, এই বাক্যে উই সাবজেক্ট, ইট ভার্ব, রাইস হলো অবজেক্ট। তো আমার প্রথম কাজ কি করতে হবে? অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। অ্যাক্টিভ ভয়েসের যে বাক্য আছে সেই বাক্যের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এখানে রাইস আছে, রাইসের সাবজেক্টিভ ফর্ম রাইস, আমি বসালাম নাম্বার 1 দিয়ে। 2 নম্বর হলো এটা অক্সিলারি ভার্ব, এটা একটা সাহায্যকারী ভার্ব বসাইতে হয়। এখন সাহায্যকারী ভার্ব আমরা কিভাবে বসাবো? যে অ্যাক্টিভ ভয়েসের যে বাক্যটি যে টেন্সে আছে সেই টেন্স অনুসারে, এবং প্যাসিভ ভয়েসে যে সাবজেক্ট যেটি আছে সেই সাবজেক্টের পার্সন ও নাম্বার অনুসারে আমাকে সাহায্যকারী ভার্ব বসাইতে হবে। এবং এই ক্ষেত্রে আমাদের আরেকটা কথা মনে রাখতে হবে, অনেকে সাধারণত বলে থাকেন ভয়েস চেঞ্জের ক্ষেত্রে বি ভার্ব বা সাহায্যকারী ভার্বের একটা লিস্ট মুখস্থ করতে হয়। আমি বলবো আপনাদেরকে লিস্ট মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এখানে 3টি কথা মনে রাখলেই হয়ে যায়। যে আপনারা সাহায্যকারী ভার্ব বর্ণের ক্ষেত্রে সর্বপ্রথম হলো প্রত্যেক ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে প্রত্যেক কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব বসে। ইনডেফিনিট টেন্স কয়টা আছে? প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। তো সুতরাং এই যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্য হয় তাহলে প্যাসিভ ভয়েসে নেওয়ার সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব বসবে, এম বা আর বা ইজ, এই সাবজেক্টের পার্সন নাম্বার অনুসারে। হ্যাঁ, যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব বসবে, ওয়াজ হয়ে যাবে। যদি ফিউচার ইনডেফিনিট টেন্স হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব বসবে, মানে শ্যাল বি, উইল বি। যদি কন্টিনিউয়াস টেন্সের বাক্য হয় প্রত্যেক কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে তার যে সাহায্যকারী ভার্ব আছে সেই সাহায্যকারী ভার্বের সাথে বিং যুক্ত করতে হবে। বিং, বি ই আই এন জি, বি ই আই এন জি, বিং যুক্ত করতে হয়। যেমন কন্টিনিউয়াস টেন্স 3টা আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে এম আর ইজ আছে, তার সাথে এম বিং, আর বিং, ইজ বিং। পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ, ওয়্যার আছে, সাহায্যকারী ভার্ব তার সাথে ওয়াজ বিং, ওয়্যার বিং। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলে শ্যাল বি, উইল বি আছে, তার সাথে বিং, শ্যাল বি বিং, উইল বি বিং। আর 3 নম্বর কথা হলো প্রত্যেক পারফেক্ট টেন্সের বাক্যে হ্যাঁ তার যে সাহায্যকারী ভার্ব আছে সেটার সাথে বিন যুক্ত করে দিতে হবে। বিন, বি ডাব্লিউ এন, বিন, বি ডাব্লিউ এন, বিন। তার যে সাহায্যকারী ভার্ব আছে সেটার সাথে বিন যুক্ত করতে হয়। যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ, হ্যাজ আছে, তার সাথে বিন আসবে।
পাস্ট পারফেক্ট টেন্সে হেড আছে তার সাথে বিন আসবে, ফিউচার পারফেক্ট টেন্সে উইল শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ আছে তার সাথে বিন আসবে। সুতরাং আপনারা এই তিনটি কথা যদি মনে রাখেন যে আলাদা ভার্বের জন্য আলাদা কোনো কিছু মুখস্থ করার প্রয়োজন নেই। তো এখানে আমার এই বাক্যটি কি আছে, কোন টেন্সে আছে? উই ইট রাইস, এখানে সাবজেক্টের উপরে মূল ভার্ব আছে, তার মানে এটা প্রেজেন্ট ইনটেন্সের বাক্য। তো আমি যখন প্যাসিভ ভয়েসে বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাহায্যকারী ভার্ব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাহায্যকারী ভার্ব কি এম বা আর বা ইজ। এখানে যেহেতু রাইস আছে থার্ড পারসন, হ্যাঁ সিঙ্গুলার, সেই হিসাবে আমি ইজ বসাবো। যদি এখানে আই হতো তাহলে এম বসাতাম, যদি উই হতো আর বসাতাম। 3 নম্বর কাজ হলো যে মূল ভার্ব যেটা সেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়, অর্থাৎ মূল ভার্বের 3 নম্বর ফর্ম বসাইতে হয়। পাস্ট পার্টিসিপল মানে 3 নম্বর ফর্ম। যেমন এখানে ইট আছে, ইটের পাস্ট পার্টিসিপল হলো ইট, এইট, ইটেন, ইটেন বসাইতে হবে। যেমন গো দুই থাকে ওয়েন্ট, গান, ডু, ডিড, ডান, মূল ভার্বের 3 নম্বর ফর্ম বসাইতে হয়। এখানে আমি বসেছি ইটেন। 4 নম্বর কাজ হলো, 4 নম্বর কাজ সাধারণত একটা বাই প্রিপোজিশন বসে। সাধারণত, আমি কেন সাধারণত বললাম, সব ক্ষেত্রে কিন্তু বাই প্রিপোজিশন হয় না। আমি পরবর্তীতে বলবো কোন কোন ক্ষেত্রে হয় না। তো আমি বললাম সাধারণত বাই প্রিপোজিশন। আর 5 নম্বর কাজ হলো সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। সাবজেক্টকে কি করতে হয়? অবজেক্ট। ওই অবজেক্টিভ ফর্ম হলো আস, আমি এখানে আস বসিয়েছি। যেমন আমরা সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম আমি এখানে লিখেছি আই অবজেক্ট মি, উইর অবজেক্ট আস, ইউর অবজেক্ট ইউ, হির অবজেক্ট হিম, শির অবজেক্ট হার, দের অবজেক্ট দেম, এইভাবে পরিবর্তন হয়। সুতরাং অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে নেওয়ার সময় একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্যকে 5টি কাজ করতে হয়। একটি হলো, প্রথম হলো অবজেক্টে সাবজেক্ট, 2 নম্বর হলো সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব বলির ক্ষেত্রে আপনারা 3টি কথা মনে রাখবেন। প্রত্যেক ইন্ডিপেন্ডেন্সের বাক্যে প্রত্যেক কন্টিনিউয়াস টেন্সে সাহায্যকারী ভার্ব বসবে। প্রত্যেক কন্টিনিউয়াস টেন্সের বাক্যে তার যে সাহায্যকারী ভার্ব আছে সেটার সাথে বিং যুক্ত হবে। প্রত্যেক পারফেক্ট টেন্সের বাক্যে তার যে সাহায্যকারী ভার্ব আছে সেটার সাথে বিং যুক্ত হবে। 3 নম্বর কাজ হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্বের 3 নম্বর ফর্ম। 4 নম্বর কাজ হলো সাধারণত বাই প্রিপোজিশন। আর 5 নম্বর কাজ হলো সাবজেক্টকে অবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট। তারপর আমি বলেছিলাম সাধারণত বাই প্রিপোজিশন হয়, তার মানে সব ভার্বের সাথে বাই প্রিপোজিশন বসে না। এবারে আমি বলবো কোন কোন ভার্বের সাথে বাই প্রিপোজিশন বসে না। যেমন নো, কে ভার্ব নো, নো মানে জানি, নো ভার্বের সাথে টু বসে। নো ভার্বের সাথে কি বসে? টু বসে। যেমন আমি লিখেছি ফর এক্সাম্পল আই নিউ হিম, আই নিউ হিম। এখানে হিম এর সাবজেক্ট ফর্ম কি? প্যাসিভ বসে এটা হি। এগুলো পাস্ট ইন্ডিপেন্ডেন্স বাক্য আছে, পাস্ট কন্টিনিউয়াস আছে, সাহায্যকারী ভার্ব বসবে। হির সাথে কি বসবে? ওয়াজ, হি ওয়াজ। নর পাস্ট পার্টিসিপল কি? নোন, হি ওয়াজ নোন। এই 4 নম্বর কাজে 4 নম্বর যে নিয়ম যেটা বলেছিলাম, এখানে বাই প্রিপোজিশন হবে না, এখানে টু বসবে। হি ওয়াজ নোন টু মি, হি ওয়াজ নোন টু মি। যেমন তারপর প্লিজ, ডিসপ্লিজ, কমপ্লাই, অ্যানয়, এইসব ভার্বের সাথে সাধারণত উইথ বসে। সাধারণত কি বসে? উইথ বসে। যেমন আমি উদাহরণ হিসেবে লিখেছি হিজ বিহেভিয়ার প্লিজেস আস, হিজ বিহেভিয়ার প্লিজেস আস। তো এখানে অবজেক্ট আস আছে, আসের সাবজেক্টিভ ফর্ম কি হবে? প্যাসিভ বসে উই। এটা প্রেজেন্ট ইনডিফিনিট বাক্য আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাহায্যকারী ভার্ব হবে, উই সাথে আর আসবে। উই আর, প্লিজ এর পাস্ট পার্টিসিপল প্লিজ, উই আর প্লিজড। এই প্লিজের সাথে এখানে বাই হবে না, এখানে কি বসবে? উইথ বসবে। বাক্য আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাহায্যকারী ভার্ব হবে, উই সাথে আর আসবে। উই আর, প্লিজ এর পাস্ট পার্টিসিপল প্লিজ, উই আর প্লিজড। এই প্লিজের সাথে এখানে বাই হবে না, এখানে কি বসবে? উইথ বসবে। উই আর প্লিজড উইথ হিজ বিহেভিয়ার। এইভাবে ডিসপ্লিজ, কমপ্লাই, এর সাথেও উইথ বসবে, বাই না বসে। তারপর সারপ্রাইজ, স্যাটিসফাই, অ্যামেজ, অ্যাস্টনিশ, এইসব ভার্বের সাথে বাই না বসে এট বসে। যেমন আমি উদাহরণ হিসেবে লিখেছি হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি। হ্যাঁ, তো হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি, এটাকে প্যাসিভ বসে দিলে কি হবে? মিড সাবজেক্টিভ ফর্ম আই, এটা পাস্ট ইন্ডিপেন্ডেন্স বাক্য আছে, অক্সিলারি ভার্ব সাহায্যকারী ভার্ব আসবে এখানে ওয়াজ বা ওয়্যার, আই সাথে কি বসবে? ওয়াজ। সারপ্রাইজের পাস্ট পার্টিসিপল কি? সারপ্রাইজড, আই ওয়াজ সারপ্রাইজড। এখানে বাই না বসে কি বসবে? এট, আই ওয়াজ সারপ্রাইজড এট হিজ বিহেভিয়ার। এবারে কথা হলো
আমি প্রথমেই বলেছিলাম যে সকল বাক্যের অবজেক্ট থাকে সেই সকল বাক্যের বস চেঞ্জ হয়। যে সকল বাক্যে ভার্বের পরে কোনো অবজেক্ট থাকে না সেগুলোর বস চেঞ্জ হয় না। কিন্তু কিছু সংখ্যক বাক্য আছে যে বাক্যগুলায় দুইটি অবজেক্ট থাকে, তাদেরকে কিভাবে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হয়। তো আমি এখানে একটা এক্সাম্পল লিখেছি, হি গেভ মি এ পেন। এখানে সাবজেক্ট হলো হি, সাবজেক্ট, ভার্ব হলো গেভ, অবজেক্ট হলো মি, আর আরেকটা অবজেক্ট হলো এ পেন। সুতরাং এখানে দুটি অবজেক্ট আছে। তো এই ধরনের বাক্যকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব? আপনারা মনে রাখবেন যে সকল বাক্যে দুইটি অবজেক্ট থাকে সাধারণত তাদের দুইটি প্যাসিভ ভয়েস হয়, কিন্তু পরীক্ষায় বা যে কোনো ক্ষেত্রে আমরা একটি প্যাসিভ ভয়েস করলেই হয়। তো দুইটি অবজেক্টের দুইটি নাম, একটা হলো ডাইরেক্ট অবজেক্ট আর একটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট। একটা হলো ডাইরেক্ট অবজেক্ট আর একটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট আর একটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট যেমন এখানে কোনটি ডাইরেক্ট অবজেক্ট? যেটি বস্তু নির্দেশ করে, কোনো বস্তুকে নির্দেশ করে, সেটা হলো ডাইরেক্ট অবজেক্ট। যেমন এখানে কোনটি বস্তু নির্দেশ করছে? এ পেন। এই পদটির দ্বারা এটা বস্তুকে বোঝাচ্ছে। এ পেন একটি কলম, সুতরাং এখানে এ পেনটা হলো ডাইরেক্ট অবজেক্ট। এবং যে পদটি দ্বারা কোনো ব্যক্তিকে নির্দেশ করা হয় সেটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট। যেমন এখানে কোনটা ইনডাইরেক্ট অবজেক্ট? মি। মিটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট। মি ইনডাইরেক্ট অবজেক্ট। তো এখানে আরেকটি বাক্য আমি লিখেছি, দ্য টিচার সাবজেক্ট, টিচার্স ভার্ব, আস হলো একটি অবজেক্ট, ইংলিশ হলো একটা অবজেক্ট। এখানে ইংলিশ হলো ডাইরেক্ট অবজেক্ট, আস হলো ইনডাইরেক্ট অবজেক্ট। তো সুতরাং দুইটি অবজেক্ট থাকা বাক্যকে আমরা প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার সময় একটি অবজেক্টকে আমরা সাবজেক্ট করব, একটি অবজেক্টকে সাবজেক্ট করব, এবং একটি অন্য অবজেক্টটিকে আমরা কোথায় রাখবো? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ মূল ভার্বের যে 3 নম্বর ফর্ম আমরা বসানোর পর সেই অবজেক্টটিকে যেরকম আছে আমরা সেরকম জায়গায় রেখে দেব। এবং এই যে অবজেক্ট যেটা জায়গায় যেরকম আছে সেরকম যে থাকলো সেই অবজেক্টের নাম হলো রিটেইনড অবজেক্ট। রিটেইনড অবজেক্ট মানে জায়গাত থাকনে वाला অবজেক্ট, জায়গাত থাকনে वाला অবজেক্ট। যেমন আমি হি গেভ মি এ পেন, এটাকে যদি প্যাসিভ ভয়েসে করি, যেমন ডাইরেক্ট অবজেক্ট এ পেন আছে, আমি এটাকে সাবজেক্ট করে আনলাম। এটা পাস্ট ইন্ডিফিনিটের বাক্য আছে, অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব আসবে, ওয়াজ বা ওয়্যার, এ পেনের সাথে ওয়াজ আসবে। তারপরে কি বল? পাস্ট পার্টিসিপল বা 3 নম্বর ফর্ম হলো গিভেন, এ পেন ওয়াজ গিভেন। এখন একটা অবজেক্ট মিটা জায়গা যেরকম আছে সেরকম আমরা রেখে দিলাম মি, আর তারপর বাই প্রিপোজিশন, তারপর সাবজেক্ট হি আছে, তার অবজেক্টিভ ফর্ম হিম। ওই মিটা হলো এখানে রিটেইনড অবজেক্ট। এটাকে আমরা এরকম করতাম, মিকে যদি আমরা সাবজেক্ট করে আনতাম তো এখানে হতো আই ওয়াজ গিভেন, এখানে কি থাকলো? এ পেন, আই ওয়াজ গিভেন এ পেন বাই হিম। তো আমি অন্য যে বাক্যটি লিখেছিলাম, দ্য টিচার টিচেস আস ইংলিশ, যেমন আমি এখানে এনেছি দুইটা অবজেক্ট করে ইংলিশকে সাবজেক্ট করে এনেছি। ইংলিশ ইজ টিচার পাস্ট পার্টিসিপল টট, 3 নম্বর ফর্ম, ইংলিশ ইজ টট। আসটা যেরকম আছে পাস্ট পার্টিসিপল পরে জায়গাটা আমরা বসিয়ে দিলাম, ইংলিশ ইজ টট আস বাই দ্য টিচার। যদি আমরা আসকে সাবজেক্ট করে আনি তো কি হবে? আসের সাবজেক্ট ফর্ম হবে উই সাথে আর আসবে, উই আর টট, এখানে কি থাকবে? ইংলিশ, উই আর টট ইংলিশ বাই দ্য টিচার। সুতরাং আপনারা নিশ্চয়ই রিটেইনড অবজেক্ট বুঝতে পেরেছেন। তারপর হলো কগনাইট অবজেক্ট। কগনাইট অবজেক্ট, কগনাইট অবজেক্ট মানে ইংরেজিতে কিছু বাক্য আছে যে বাক্যে ভার্ব এবং অবজেক্ট, ভার্বে যে অর্থ প্রকাশ করে অবজেক্টের প্রায় সমার্থক, প্রায় একই ধরনের অর্থ প্রকাশ করে। তো এই ধরনের অবজেক্ট বিশিষ্ট বাক্যকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব? যেমন এখানে আমি লিখেছি হি র্যান এ রেস, হি সাবজেক্ট, র্যান ভার্ব। হি র্যান সে দৌড়াইছিল, এ রেস একটা দৌড়, সে একটা দৌড়াইয়াছিল।
ভার্ব এবং অবজেক্ট প্রায় একই অর্থবোধক। আরেকটা বাক্য আমি লিখেছি আই ড্রিমড এ ড্রিম লাস্ট নাইট। আমি গত রাত্রে একটি স্বপ্ন দেখেছিলাম। গত রাত্রে আমি ঘুমে একটি স্বপ্ন দেখেছিলাম। সুতরাং ড্রিমড আর এ ড্রিম মানে সমধাতুস, প্রায় একই অর্থবোধক। তো এগুলা কগনাইট অবজেক্ট। তো এগুলাকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে আমি অবজেক্টের সাবজেক্ট করেছি এরেজ ওয়াজ, যেন পাঁচটা নিউমেরিক্যাল বাক্য আছে, অক্সিলারি ভার্ব ওয়াজ এসেছে, এরেজ ওয়াজ, রেনোর পাস্ট পার্টিসিপল রান, এরেজ ওয়াজ রান বাই হিম। আই ড্রিমড এ ড্রিম লাস্ট নাইট, এটাকে প্যাসিভ ভয়েসে নিলে অবজেক্ট আছে এ ড্রিম ওয়াজ, এটা পাঁচটা নিউমেরিক্যাল বাক্য আছে, পাঁচ কন্টিনিউয়াস সাহায্য করে ভার্ব আসবে। এ ড্রিম ওয়াজ ড্রিমড বাই মি লাস্ট নাইট। A dream was dreamed by me last night. তারপর হলো ফ্যাক্টিটিভ অবজেক্ট। ফ্যাক্টিটিভ অবজেক্ট হলো মানে ফ্যাক্ট মানে আমরা তথ্যপূর্ণ আসল আমরা জানি। তো ফ্যাক্টিটিভ অবজেক্ট মানে তথ্যপূর্ণ আসল অবজেক্ট বিশিষ্ট বাক্য। যে কিছু বাক্য আছে এখানে দুইটি পদকে অবজেক্ট হিসেবে মনে হয়, আসলে দুইটি অবজেক্ট নয়, একটি আসল অবজেক্ট, অন্যটা এই অবজেক্টের পরিপূরক শব্দ। তো আমরা এই আসল অবজেক্টকে সাবজেক্ট করে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব। যেমন আমি এখানে উদাহরণ লিখেছি উই মেড হিম ক্যাপ্টেন। এখানে উই সাবজেক্ট, মেড হলো ভার্ব, হিম হলো অবজেক্ট, ক্যাপ্টেনটা কিন্তু অবজেক্ট নয়, এটা এই হিমের একটা পরিপূরক শব্দ। সুতরাং এখানে আমরা আসল অবজেক্ট যেটা হিম সেটাকে সাবজেক্ট করে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব। তো যেমন হিম এর সাবজেক্ট ফর্ম হি, পাস্ট ইন্ডিফিনিট বাক্য আছে, এখানে সাহায্য করে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস আছে, ওয়াজ বা ওয়্যার, হি সাথে ওয়াজ বসবে, হি ওয়াজ মেড, মেডের পাস্ট পার্টিসিপল মেড, হি ওয়াজ মেড, এই পরিপূরক শব্দ জায়গা থাকবে, হি ওয়াজ মেড ক্যাপ্টেন। বাই আস দিলেও হবে না দিলেও হবে, হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস দিলেও হবে না দিলেও হবে। কোন কোন ক্ষেত্রে সাবজেক্টের বাইরের জন্য অবজেক্টিভ ফর্ম দিতে হয় না আমি পরে বলবো। অনেক ক্ষেত্রে আছে যেখানে বাইরের জন্য অবজেক্ট না দিলেই হয়। যেমন আরেকটি উদাহরণ আমি লিখেছি দে মেড হিম কিং, দে মেড হিম কিং, এখানে আসল অবজেক্ট হলো হিম, কিংটা অবজেক্ট নাই কিন্তু পরিপূরক শব্দ। সুতরাং এই আসল অবজেক্টকে আমি সাবজেক্ট করে আমি প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব। যেমন সেটাকে যদি হিমকে সাবজেক্ট করে আনি He was made, past continuous বাক্য আছে, was আসবে, made এর past participle made, he was made king by them, he was made king by them। তো সুতরাং আপনারা বুঝতে পেরেছেন ফ্যাক্টিটিভ অবজেক্ট কে কিভাবে অ্যাকটিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হয়। এখানে লিখেছি রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন মানে সেলফ যুক্ত যদি কোনো প্রোনাউন অবজেক্ট হিসেবে থাকে তাহলে এগুলোকে প্যাসিভ ভয়েসে কিভাবে রূপান্তরিত করতে হয়। এখানে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে মানে কিছু পরিবর্তন হবে, সাধারণ নিয়মের মতো হবে না। যেমন আমি এখানে লিখেছি হি হার্ট হিমসেলফ, এটাকে হিমসেলফ ওয়াজ হার্ট বাই হিম, এরকম যদি আমরা প্যাসিভ ভয়েস করি সেটা হবে না, ভুল হবে। এটাকে আমরা কিভাবে করব, সাবজেক্টকে সাবজেক্ট হিসেবে রাখবো, অক্সিলারি ভার্ব বসাবো, যেমন হি ওয়াজ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হি ওয়াজ হার্ড, তারপরে বাই প্রিপোজিশন, আর যেটা অবজেক্ট হিসেবে আছে যে প্রোনাউনটা সেটাকেই আমি অবজেক্ট হিসেবে বসাবো। যেমন হি ওয়াজ হার্ড বাই হিমসেলফ। যেমন শি শট হারসেলফ, শি শট হারসেলফ, এটাও রিফ্লেক্সিভ প্রোনাউন, সেলফ যুক্ত আছে। সুতরাং এটাকে আমরা প্যাসিভ ভয়েসে নিতে হলে সাবজেক্টকে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব ওয়াজ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল শি ওয়াজ শট, তারপরে বাই প্রিপোজিশন বাই হারসেলফ, শি ওয়াজ শট বাই হারসেলফ, এইভাবে করতে হয়। তারপরে আমি আগে বলেছিলাম যে কিছু বাক্যে মানে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে যখন আমি বাক্যকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব তখন বাই প্রিপোজিশন অবজেক্ট না দিলেই হয়। কোন কোন ক্ষেত্রে, যে সকল ক্ষেত্রে যে সাবজেক্ট যেটা সেই সাবজেক্টের প্রাধান্যটা কম থাকে, গুরুত্বটা কম থাকে, এই সব ক্ষেত্রে আমরা এই সাবজেক্টকে বাই প্রিপোজিশন অবজেক্ট হিসেবে না দিলেই বাক্যের অর্থ প্যাসিভ ভয়েসে স্পষ্ট থাকে।
যেমন আমি এখানে লিখেছি পিপুল কল হিম মহাত্মা, তো এটাকে প্যাসিভ ভয়েসে নিতে কি হবে, হিমর সাবজেক্টিভ হলো হি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট বাক্য আছে সাহায্যকারী ভার্ব এম বা আর বা ইজ, হির সাথে ইজ আসবে, হি ইজ কলার পাস্ট শুরু কল, হি ইজ কল্ড মহাত্মা, এখানে বাই পিপুল না দিলেই হবে, উজ্জ্বল রাখলে হবে, হি ইজ কল্ড মহাত্মা। এইভাবে পিপল কল দ্য রোজ কুইন অফ দ্য ফ্লাওয়ার্স, তো দ্য রোজ ইজ, এটাকে প্যাসিভ ভয়েসে আমরা পরিবর্তন করতে কি করব, দ্য রোজ ইজ কল্ড দ্য কুইন অফ দ্য ফ্লাওয়ার্স, বাই পিপল না দিলেই হবে। এইভাবে যেমন আমি একটা এক্সাম্পল লিখেছি সামওয়ান থ্রিউ দ্য বল, তো কি হবে, এখানে অবজেক্ট আছে দি বল, দি বলকে সাবজেক্ট করে বললাম দি বল ওয়াজ থ্রোন পাস্ট পার্টিসিপল থ্রিউন, বাই সামওয়ান না দিলেই হবে। যেমন সামওয়ান কিল্ড হিম, এখানে হিমর সাবজেক্ট করলাম হি, হি ওয়াজ কিল্ড, বাই সামওয়ান না দিলেই হবে। তো এইভাবে যে সকল ক্ষেত্রে আমরা কি বুঝলাম যে ডুয়ার অফ দি অ্যাকশন অর্থাৎ সাবজেক্টের প্রাধান্য কম, গুরুত্ব কম, এই সকল ক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এই সাবজেক্টকে বাই বহুবচন অবজেক্ট হিসেবে না দিলে উজ্জ্বল রাখলেই হয়, বাক্যের অর্থ স্পষ্ট থাকে। তারপর আমি লিখেছি কোয়াসি প্যাসিভ ভার্বস, কোয়াসি প্যাসিভ ভার্বস, যেমন ইংরেজিতে কিছু ভার্ব আছে যেমন স্মেল, ফিল, টেস্ট ইত্যাদি, এরকম ভার্ব যদি বাক্যে থাকে তো এই বাক্যটিকে দেখতে অ্যাক্টিভ মনে হয় কিন্তু তার অর্থ প্যাসিভের মতো থাকে। সুতরাং অনেকে এই ধরনের ভার্বযুক্ত বাক্যকে অ্যাক্টিভ ভয়েসও বলেন না, প্যাসিভ ভয়েসও বলেন না, মধ্যম মিডিল অবস্থানে আছে সেটা বলে থাকেন। তো এই ধরনের ভার্বযুক্ত বাক্যকে আমরা যদি প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে চাই কিভাবে করতে হয়, এখানে একটা ব্যতিক্রম আছে। যেমন আমি এক্সাম্পল লিখেছি হানি টেস্ট সুইট, তো যেহেতু টেস্ট আছে এটা পসিটিভ ভার্ব, এটাকে প্যাসিভ ভয়েসে নিতে হলে কি হবে, হানি ইজ সুইট when it is tested, হানি তারপরে অক্সিলারি ভার্ব ইজ আনলাম, তারপরে অবজেক্ট এই সুইট কে এখানে আনলাম, হানি ইজ সুইট when it is tested। যেমন আমি আরেকটা এক্সাম্পল লিখেছি the rose smells nice, the rose smells nice, তো যেহেতু এখানে স্মেল আছে সুতরাং এটা পসিটিভ ভার্ব, এটাকে প্যাসিভ ভয়েসে নিতে হলে কি হবে, the rose is nice when it is smelled। তো এটা সাধারণ নিয়মের ব্যতিক্রম। তো আমরা পসিটিভ ভার্বকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে সাধারণত when দিয়ে আমরা করতে হয়। তো এগুলো হলো, এছাড়াও আরো মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আরো কিছু ব্যতিক্রম ধরে নিয়ম আছে, আমি পরবর্তী ভিডিওতে যদি সম্ভব হয় সব ব্যতিক্রম ধর্মী নিয়ম বলবো। তো আজকে আমি আমার এই ভিডিওতে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে বিভিন্ন ধরনের বাক্যকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হয় সেটা বলার চেষ্টা করেছি। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে আপনাদের সাহায্য হবে। আর যদি আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন। আশা করি পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।